সপ্তাহ জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাধীনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। তবে শুরু করতে হচ্ছে একটি দুঃসংবাদ দিয়ে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। রবিবার তার ব্যক্তিগত কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেনের শরীরে শনাক্ত হওয়া ক্যান্সারটি এর মধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নির্ধারণে কাজ করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে বাইডেনের ক্যান্সারের খবরে দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এছাড়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ দেশ ও বিদেশের রাজনৈতিক নেতারা সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে গাজায় বিস্তৃত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকা জুড়ে তাদের চালানো হামলায় রবিবার ভোররাত থেকে অন্তত 140 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজার সেফ জোন বা নিরাপদ এলাকা হিসেবে ঘোষিত জায়গাগুলোতেও হামলা চালাচ্ছে আইডিএফ। শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল। এদিকে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এই আলোচনায় 60 দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিয়ান বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ইউক্রেন প্রসঙ্গ, ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় রাশিয়া আমেরিকার সঙ্গে টাল বাহানা করছে কিনা তা শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। রবিবার সিবিএস নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উডকপ আশা করেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হবে। তবে সাবেক ডিফেন্স সেক্রেটারি রবার্ট গেটস মনে করেন, সাবেক রুশ সাম্রাজ্য পুনরুদ্ধারের আগে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করবেন না রাশিয়া। অর্থাৎ রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনি নানা তালবাহানার মধ্য দিয়ে এই শান্তি আলোচনাকে দীর্ঘায়িত করবেন। তিনি লম্বা সময় ধরে আলোচনা করবেন, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি করবেন না, উল্টো ইউক্রেনে হামলা চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে বাংলাদেশের নানা ঘটনা প্রবাহ ঘটছে। অন্যতম বড় একটি রাজনৈতিক দল যেটি এর আগে ফেসিবাদের ঘটনায় অভিযুক্ত এবং জন আন্দোলনের মুখে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবং পরবর্তীতে আরও এনসিপি, বিএনপি, জামাত সহ যারা বর্তমানে বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের পলিসি মেকিং করছে, তাদের নানা কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। অর্থাৎ গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের যে হাঁটা সেটি কতটুকু হলো সেটি নিয়েও কথা বলার চেষ্টা করব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দুই বিশেষজ্ঞ অতিথি, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নকিবুর রহমান এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই যেটি বলছিলাম, যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একটি দুঃসংবাদ শোনা গিয়েছে এবং এটি নিয়ে আসলে প্রফেসর ডক্টর নকিবুর রহমান আপনার কাছে জানি যে পুরোটাই তো আসলে চিকিৎসা বিষয়। তারপর আমরা যেটুকু আলোচনা করতে পারি সেটা হতে পারে এরকম যে প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে সবসময় এক ধরনের একটা অস্পষ্টতা ছিল। হোয়াইট হাউস থেকে তখন জানানো হচ্ছিল না তার শারীরিক কন্ডিশন কেমন। এখন হঠাৎ করে এই নতুন করে ক্যান্সারের বিষয়টিও জানা গেল। ট্রাম্প কিংবা রাজনীতির বিষয়টা নিয়ে হোক কিংবা যে কোনো বিষয় নিয়ে হোক, আমরা একটু আপনার কাছে শুনতে চাই এই সংবাদটি আপনাকে কতটা ব্যথিত করেছে কিংবা এটি আসলে আমেরিকার রাজনীতির জন্য কোনো গুরুত্ব বহন করে কিনা। ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ডেফিনেটলি কেউ যদি অসুস্থ হয়, আপনি কাউকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন, এটার চেয়ে মুখ্য বিষয় হলো এই ধরনের সংবাদগুলা যখন শোনা হয় তখন ব্যথিতই হতে হয় যে প্রেসিডেন্ট জো বাইডেন, তার পলিসিগুলার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, তার অনেক কর্মকাণ্ড নিয়ে সমালোচনার সুযোগ রয়েছে, কিন্তু যে সংবাদটি আজকে আসলো এই সংবাদটির জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিল না। তার খুবই অ্যাগ্রেসিভ ফর্ম অফ প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোস হয়েছে এবং আমেরিকাতে সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি হয়তো সর্বোচ্চ
চিকিৎসা পাবেন, যে চিকিৎসা অনেকের কাছেই অ্যাভেলেবল না, কিন্তু তারপরও এই ধরনের অ্যাগ্রেসিভ ক্যান্সার থেকে রিকভারির সম্ভাবনা খুব বেশি থাকে না, যে কারণে এটা ডেফিনেটলি দুঃখজনক একটা সংবাদ। আমি আশা করি যে তিনি এটা থেকে রিকভার করতে পারবেন। সাথে সাথে এটাও বলে নেওয়া ভালো যে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যের অবনতি কিন্তু অনেকেই লক্ষ্য করেছিল, এবং ওনার জন্য এবং আমেরিকার জন্য ভালো হতো যদি তিনি তার এই স্বাস্থ্য অবনতিটা ফুললি ডিসক্লোজ করতেন এবং নির্বাচনী প্রচারণা থেকে শুরুতেই দূরে সরে যেতে পারতেন। জুন মাসে আপনাদের মনে আছে যে 2024 সালের অলমোস্ট জুন মাস, নির্বাচনের একেবারে 5 মাস আগে, যখন মুভি অ্যাক্টর জর্জ ক্লুনি একটা ফান্ড রেজার থেকে জো বাইডেনকে সরে যাওয়ার জন্য আবেদন করলেন, এবং যেটা মেইন স্ট্রিমে এটা গেল, এবং এই ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন খুব খুশি হননি। প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও তার সম্পর্কের অবনতি হয়েছে। এই বিষয়গুলা কিন্তু ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী ক্যাম্পেইন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রাউন্ড গেম গুলা শুরু করতে একটু বিলম্বিত করেছিল, যার পুরা মূল্য এখন শুধু আমেরিকাকে না, পুরা বিশ্বকে দিতে হচ্ছে। এই যে ইমিগ্রেশন নিয়ে যেই একটা অস্থিরতা চলছে, তারপরে যেই কমিটমেন্ট নিয়ে যেই কি বলা যায় যে যে মূলা ঝুলিয়ে ডোনাল্ড ট্রাম্প ইভেন মাইনরিটিদের ভোট পেয়েছেন, যে মিডল ইস্ট এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন, এগুলো কোনোটাই কিন্তু তিনি করতে পারছেন না, বরং একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছেন। টেরিফ নিয়ে পুরো একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন পুরো বিশ্বকে। সো এই সব কিছুর একটা কিন্তু দায় প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে পড়বে, এবং আজকে যে বিষয়টা খুব দুঃখজনক হলেও আমি আশা করি তিনি এটা থেকে রিকভার করবেন। কিন্তু তিনি যদি তার এই স্বাস্থ্যের অবনতিটা, এই ইনফরমেশনটা তিনি যদি আরেকটু আগে তার কাছাকাছি লোকজনের কাছে শেয়ার করতেন, এবং তিনি শুরু থেকেই যখন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন হয়েছিল তখনই যদি তিনি নির্বাচন থেকে সরে যেতেন, তাহলে পরে আমেরিকাতে একটা প্রপার প্রাইমারি হতো। এখানে কিন্তু আমেরিকাতে প্রপার প্রাইমারি হয়নি। আমার মনে হয় যে আমেরিকান জনগণ কমলা হ্যারিসের চেয়েও বেটার ক্যান্ডিডেট ডিজার্ভ করে, সেই সুযোগটাও কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভোটারদের ছিল না। তো এই সমস্ত বিভিন্ন এবং ডক্টর রাকিব রহমান, আপনি একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে এইবারে নির্বাচনের প্রপার কোনো প্রাইমারি হয়নি, শুধুমাত্র ডেমোক্রেটিকদের নয়, রিপাবলিকানদেরও কোনো প্রাইমারি হয়নি। কারণ কার্যত যেসব প্রাইমারি হয়েছিল সেগুলোতে ডোনাল্ড ট্রাম্প তিনি যাননি, তিনি সেগুলোকে 3টা রিপাবলিকান প্রাইমারিকে তিনি অ্যাভয়েড করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি গিয়ে কাউন্সিলে চূড়ান্তভাবে সবার সম্মতি নিয়ে রিপাবলিকান প্রার্থী হয়েছেন। একই সঙ্গে ডেমোক্রেটও প্রাইমারি পায়নি, অর্থাৎ জনগণ তাদের মতামত দিয়ে একটা প্রার্থীকে দলের প্রার্থী করার সুযোগ কিন্তু এই 2024 নির্বাচনে আসলেই পায়নি। জি, এটাই খুব দুঃখজনক যে আপনি ঠিকই বলেছেন যে প্রথম 3টি প্রাইমারি স্কিপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং কোনো প্রাইমারি ডিবেটে তিনি কারোর সাথে কিন্তু ডিবেটও করেননি। সো এটা মানে আমেরিকার ইতিহাসে খুব নজিরবিহীন। নর্মালি ইনকমবেন্টদের সাথে ইনকমবেন্টরা একটা বেনিফিট অফ ডাউট পায়, সেই হিসাবে ইনকমবেন্টরা নর্মালি প্রাইমারি ফেস করে না, কিন্তু যে পার্টি নন ইনকমবেন্ট তাদের প্রাইমারি এরকম হয়, এবং দেয়ার ওয়ার চ্যালেঞ্জেস। এরকম না যে ডোনাল্ড ট্রাম্পের কোনো চ্যালেঞ্জেস ছিল না, তিনি সেই চ্যালেঞ্জারদেরকে আমলেই আনেননি। সো এটা খুব দুঃখজনক ডেমোক্রেসির জন্য। এবং তারপরে গাজাতে যে ঘটনাগুলো ঘটেছে, আজকের সর্বশেষ যে পরিসংখ্যান দেখা গেল যে প্রায় 51,000 মানুষ সে অক্টোবর 7 থেকে শুরু করে আজকে পর্যন্ত নিহত হয়েছে। 53 বলছে, 53 বলছে, 53,000 বলছে। 51 থেকে 53, আমি মনে হয় ওয়াশিংটন পোস্ট পড়ছিলাম 51 বলছে। সো 53। সো এই যে বিশাল সংখ্যার মানুষ যে নিহত হয়েছে, এর মধ্যে প্রায় 200-র উপরে সাংবাদিক। এত সংখ্যক সাংবাদিক কোনো ধরনের যুদ্ধে এর আগে নিহত হয়নি। সো এই দায় দায়িত্বগুলোর একটা বড় অংশ কিন্তু জো বাইডেনের উপরে পড়বে, এবং এটাকে বন্ধ করতে না পারা, গাজাকে একটা মানে এথনিক ক্লিনজিং এর দিকে নিয়ে যাওয়া, গাজার অধিবাসীদেরকে এখন লিবিয়াতে সরিয়ে নিতে বাধ্য করার জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, এটা খুবই নেক্কারজনক। সুতরাং এই বিষয়গুলোর জন্য আমি আবার বলছি যে আমি সবচেয়ে অপছন্দনীয় মানুষেরও কখনো উইশ করব না যে তাদের এই ধরনের রোগ হোক। এটা খুবই
খারাপ একটা অসুখ, এবং আমি প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ফ্যামিলির প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি। কিন্তু সাথে সাথে এটাও আমি বলছি যে এই যে 53,000 মানুষ গাজাতে নিহত হয়েছে, তাদের রক্তের দাগ জো বাইডেনের হাতে আছে, এবং তার এই শারীরিক অবনতির ইনফরমেশনটা জনগণের সাথে শেয়ার না করে একগুঁয়েমিতার কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কি বলা যায় যে কনভিক্টেড ক্রিমিনাল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছে। এটা খুব দুঃখজনক। এই লেগেসিটা জো বাইডেনকে বহন করতে হবে অনেকদিন। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, একেবারে সায়িক বিষয় আলোচনা, যেটি বলছিলাম যে কিন্তু আমাদেরকে বারবার করে তার সঙ্গে রাজনীতি যুক্ত করতে হচ্ছে এই কারণে যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এখন তার শারীরিক কন্ডিশনটা দেশের জন্য খুব বেশি হয়তো গুরুত্বপূর্ণ নয়, তবে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি যদি নির্বাচন করতেন এবং জিতে যেতেন, প্রেসিডেন্ট হতেন, তখন কিন্তু আজকের এই বিষয়টি অনেক ভয়াবহ একটা দুঃসংবাদ হয়ে আসতো। তাই রাজনীতিতে তিনি আগামী 20 তারিখ অর্থাৎ 2 দিন পরেই সিএনএন থেকে একটি বই প্রকাশ হচ্ছে জো বাইডেনের উপর, যেখানে তারা প্রায় 200 মানুষের ইন্টারভিউ করেছিল এবং এই 200 মানুষ যারা জো বাইডেনের খুব ঘনিষ্ঠ ছিলেন, তাদের মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি অনেকে ছিলেন, তারা বলছিলেন যে তারা কখনোই মনে করতেন না যে রাত 2টায় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন রেসপন্স করতে পারবেন, অর্থাৎ তার শারীরিক কন্ডিশনের ব্যাপারে তারা খুবই কখনোই আত্মবিশ্বাসী ছিলেন না যে প্রেসিডেন্ট জো বাইডেন রাত 2টায় কোনো একটা ন্যাশনাল ক্রাইসিসে তিনি রেসপন্স করার মতো আছে। এটি সিএনএন যে বইটি 20 তারিখ প্রকাশ করতে যাচ্ছে সে বইয়ের একটি অংশ আমি আপনাকে বলছিলাম। এত কিছুর পরেও জো বাইডেন এখনো মনে করেন না যে তিনি নির্বাচন থেকে যে দেরি করে সরে গেলেন কিংবা তার কারণে যে ডেমোক্রেটিক পার্টিতে বিপর্যয় হয়েছে সেটি তিনি মনে করেন না। তিনি যদি প্রেসিডেন্ট হতেন কিংবা তার পুরো শারীরিক কন্ডিশনটা এখন দেশের রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করে আসলে। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে। আসলে বাইডেন এখন তার প্রেসিডেন্ট নেই, আপনি যেটা যথার্থভাবে বলেছেন যে যদি এখন প্রেসিডেন্ট থাকতো তাহলে এই অবস্থা আমেরিকার কি মানে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে কি পরিস্থিতি দাঁড়াতো, সেটা খুবই প্যাথেটিক হতো, টেরিবল হতো এবং খুবই দুঃখজনক হতো। কারণ আমরা আসলে জো বাইডেনকে মনে করেছিলাম যে তিনি খুব অনেস্ট একজন ব্যক্তি, তার কথাবার্তার মধ্যে আমরা অনেক সময় সেই অনেস্টির পরিচয় পেয়েছি, কিন্তু তার ভিতরে যে আরেক ধরনের কাইন্ড অফ ইনক্লুসিভনেস হীনতা ছিল, যেটা উনি মানে এতটুকু ডিসক্লোজ করেন নাই যে তার শারীরিক অবস্থা এরকম দুর্বল পরিমাণে। আমরা চারিদিক থেকে বিভিন্ন সিমটম থেকে বুঝতেই পারছিলাম তার ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে যে তার অবস্থা এবং শেষ পর্যায়ে সরে যাওয়া, যেটা স্যার যথার্থই বলেছেন যে সেই যদি আমরা লেগাসিটাকে আমরা যদি নিয়ে বিবেচনায়, তাহলে তার শেষ পর্যন্ত একটা রেস থেকে সরে যাওয়া এবং তার পরিণতিতে যে ট্রাম্পকে আমরা এখন সারা বিশ্বের যুদ্ধে অবতীর্ণ হতে দেখেছি, ট্যারিফ যুদ্ধে, এবং অর্থনীতির একটা টালমাটাল চলছে, এখন আমেরিকা একটা রিসেশনে ঢুকবে কিনা সেই নিয়ে আমরা একটা বড় দুশ্চিন্তার মধ্যে আছি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এগুলোকে সবকিছু যদি আমরা কল্পনা করি, তাহলে তার লেগাসি যদি আমরা চিন্তা করি, তাহলে আমি বলবো আমার অভিমত যে আমেরিকার গ্রেট প্রেসিডেন্টের মধ্যে যে যাত্রা পরে, যেমন জন এফ কেনেডি কিংবা বারাক হোসেন ওবামা কিংবা বিল ক্লিন্টন অথবা আব্রাহাম লিঙ্কন, এইসব টপ গ্রেট প্রেসিডেন্টের মধ্যে অবশ্যই আমরা বাইডেনকে আমরা দেখবো না। কারণ হচ্ছে যে তার উচিত ছিল আমেরিকার, যেহেতু আমেরিকা সারা পৃথিবীর গণতন্ত্র মানবাধিকারকে নেতৃত্ব দেয়, সারা পৃথিবীকে রিসাফল করে এবং সারা পৃথিবী একটা লিডারশিপ ক্যারি করে, সেই জন্য এখানকার নেতাকে সবসময় দায়িত্বশীল হতে হবে, তার কথাবার্তার মধ্যে সততা থাকতে হবে, কথা কাজের মধ্যে মিল থাকতে হবে। দেখেন তিনি যেভাবে করে গণতন্ত্রকে শেষ মুহূর্তে তার দলকে এমন একটা জায়গায় রেখে গেছেন যে আমরা ফাইনালি বাধ্য হচ্ছি এমন একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে পরিস্থিতির প্রেক্ষিতে, যাকে আমরা আসলে বেশিরভাগই মানুষ এখন তার কর্মকাণ্ডে আমরা তাকে ট্রাস্ট করতে পারি না। তিনি আজকে এক কথা বলেন, কালকে আরেক কথা বলেন, তিনি সবসময় সবকিছু অ্যাগ্রেসিভলি সমাধান করতে চান, তার মধ্যে বাণিজ্যিক ডিল করার প্রবণতা বেশি বা রাজনৈতিক সমস্যা সমাধান করার প্রবণতা যেভাবে হওয়া উচিত সেভাবে করে হচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু আমরা সবাই একটা এম্বারাসমেন্টের মধ্যে আছি, গোটা দুনিয়াটাই একটা এম্বারাসমেন্টের মধ্যে আছে। তো আমি মনে করি যে জো বাইডেন লেগাসি ভবিষ্যতে জো বাইডেনকে সেরকম ধরনের কোন গ্রেট প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করবে না, এটা আমার বিশ্বাস। তবে আমি মনে করি যে আমাদেরকে এই ট্রাম্পের সময়টাকে আমাদেরকে সাফার কিছুটা করতেই হবে সব দিক থেকে, মেন্টালি অ্যান্ড ইকোনমিক্যালি অ্যান্ড আদার পলিটিক্যালি, বাট এক সময় সানশাইন আসবেই, মেঘ কেটে যাবে। কারণ হচ্ছে আমেরিকা সবসময় ঘুরে দাঁড়ায়, এটাই হচ্ছে আমেরিকার 250 বছরের ইতিহাস, এবং আমরাও ঘুরে দাঁড়াবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর নাকিবুর রহমান, আপনার কাছে যে প্রসঙ্গটি যেতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনো বিদেশ সফর করেছেন এবং সেটি মিডল ইস্টের 3টি ধনী দেশ তিনি সফর করেছেন, সেখানে $1 ট্রিলিয়ন চুক্তি হয়েছে। একটা বিষয়ে আলোচনা আমরা করতে চাই,
এই তিনটি দেশের সঙ্গে কি হয়েছে সেগুলো আমাদের হয়তো নিয়মিত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, কিন্তু যে বিষয়টি সেটি হলো যে তিনি ফিনল্যান্ড এবং ইসরায়েল শুরু করলো একেবারে সবচেয়ে বড় বলা হচ্ছে স্থল হামলা, যেটি শুরু হলো ফিলিস্তিনিদের জন্য। এবং এই তিনটি দেশ এই সফরে তাদের, আপনার কাছে কি মনে হয় যে তারা কি আসলে প্যালেস্তাইন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত কোনো মেসেজ দেয়া, শক্ত কোনো কথা বলা, কিংবা কেউ তো বলছে না যে তারা গিয়ে একদম ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াক, প্যালেস্তাইনের পক্ষে দাঁড়ানোর যে বিষয়টি সেটি তারা কতটা দাঁড়াতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়, কিংবা ইসরায়েলের এই হামলা কতটা আসলে উস্কানি হয়েছে উল্টো? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি হিস্ট্রি দেখি যে ডোনাল্ড ট্রাম্প যখন 2016 থেকে 2020 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন অ্যাটলিস্ট এই তিনটা দেশ সফরের মধ্যে দুইটা দেশকে আমরা যদি দেখি যে তাদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটা আব্রাহামিক ট্রিটি করেছিলেন আরব আমিরাত, ইউএই এবং সৌদি আরবের সাথে ইসরায়েলের নর্মালাইজেশন যেটাকে বলা হয়, যে সমস্ত কাজকর্মকে নর্মালাইজ করা, ইসরায়েল এবং ইউএই আকাশ সীমা ব্যবহার থেকে শুরু করে ইউএইতে ইসরায়েলের এম্বাসি, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এই কাজগুলা তিনি কিন্তু এটা করেছিলেন। এবং এর মাধ্যমে ইসরায়েলের সাহস এবং রিকগনিশন এগুলা কিন্তু একটা ভিন্ন মাত্রায় পৌঁছে গিয়েছিল। এবং তার পরপরই আমরা দেখেছিলাম যে মেরিয়েল এডেলসনের চাপে, শেলডন এডেলসন এবং মেরিয়েল এডেলসনের চাপে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে আমেরিকান এম্বাসি তেল আভিভ থেকে জেরুজালেমে মুভ করেছিলেন, যেটা একটা ডিসপিউটেড টেরিটরি। সো এই দুইটা কাজের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ করেছিলেন টু স্টেট সলিউশনের উপরে। মোটা দাগে যখনই ইসরায়েলের তেল আভিভ থেকে যখন আমেরিকান এম্বাসি শিফট করা হলো জেরুজালেমে, সেটা কিন্তু টু স্টেট সলিউশনের উপরে সবচেয়ে বড় চাপাটাঘাত। এবং সেটা ইসরায়েল এবং ইসরায়েলি ডোনাররা, স্পেশালি মেরিয়েল এডেলসন এবং তার হাজব্যান্ড শেলডন এডেলসন, ডোনাল্ড ট্রাম্পকে একটা বড় অঙ্কের ক্যাম্পেইন ডোনেশন দিয়েছিলেন এবং তাদের শর্ত ছিল এটা। এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছি যে ইউএই এবং সৌদি আরবিয়া ইসরায়েলের এই আচরণগুলোকে নর্মালাইজ করার জন্য তাদের সাথে কূটনৈতিক স্বীকৃতি এই বিষয়গুলা করেছিলেন। সুতরাং আপনার প্রশ্নের যদি আমি এক লাইনে উত্তর দিতে চাই, তাহলে পরে আমি বিশ্বাস করি না যে সৌদি আরব এবং ইউএই ইসরায়েলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে কোনো রকম চাপ প্রয়োগ করেছে। তবে কাতারের ভূমিকাটা এখানে খুব সিগনিফিকেন্ট, কারণ বিগত দিনগুলোতে তুরস্ক এবং কাতার এই দুইটা প্রভাবশালী মুসলিম দেশ, একমাত্র মুসলিম দেশ যারা ইসরায়েলকে কিছুটা পুশব্যাক করেছে। এবং কাতার হামাসের সাথে ইসরায়েলের যে শান্তি প্রক্রিয়া, সিজফায়ার ক্যাম্পেইন, এই বিষয়গুলোতে মূলত ফ্যাসিলিটেট কিন্তু করেছে কাতার। সুতরাং আমার বিশ্বাস যে কাতার কিছু চেষ্টা করছে এখানে, এবং যার কারণে ডোনাল্ড ট্রাম্প কিছু বিবৃতি দিয়েছেন। কিন্তু এখানে আরো একটা বিষয়, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারেরও কিন্তু একটা বড় ইন্টারেস্ট রয়েছে, কারণ গাজা স্ট্রিপ খুব এক্সপেন্সিভ পিস অফ রিয়েল এস্টেট, এবং এটাকে আমেরিকার সুপারভিশনে একটা রিসোর্ট এরিয়ার মতো, রিসোর্ট টাউনের মতো করার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের অনেক দিন ধরেই আছে। এবং এথনিক ক্লিনজিং এর মাধ্যমে যে এই ভূমির যারা অরিজিনাল মালিক তাদেরকে সরিয়ে নিয়ে বিভিন্ন রকম প্রস্তাব করা হচ্ছিল যে তাদেরকে জর্ডানে এবং ইজিপ্টে সরিয়ে নেওয়া, এবং জর্ডান এবং ইজিপ্ট এটাতে রাজি হয়নি। এটার কারণে তাদেরকে একটা পরীক্ষার মুখোমুখিও পড়তে হয়েছে যে তাদের উপরে এইড বন্ধ করার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন চেষ্টা করছে তাদেরকে আরেকটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা লিবিয়াতে সরিয়ে নেওয়ার জন্য, এবং ইট উইল নট ওয়ার্ক। আমি বলে দিতে পারি যে ইসরায়েল যত চেষ্টাই করুক না কেন, যত ধ্বংসযজ্ঞ চালাক না কেন, গাজার জনসংখ্যা এবং জনগণ রেজিলিয়েন্ট, তারা এটা রেজিস্ট করবে। তারা তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা কিন্তু এই 2.1 মিলিয়নের যে পপুলেশন, তাদেরকে স্টার্ট করে মেইনলি একটা হলোকাস্টের মতো একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে এখানে, যে শিশুদেরকে না খাইয়ে রাখা হচ্ছে, একেবারে কোনো ধরনের এইড নিতে দেওয়া হচ্ছে না। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে এই 3-4 দিন আগেও আমেরিকার একজন নেগোশিয়েটর, যিনি খুবই এক্সপেরিয়েন্স একজন নেগোশিয়েটর, অ্যাডাম বয়েলার, তিনি কিন্তু হামাসের সাথে একটা নেগোশিয়েট করেছেন
এবং তার ভিত্তিতে শেষ আমেরিকান জিম্মি যিনি ছিলেন তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে, এবং তারপরও কিন্তু যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ করা হয়নি। সিজফায়ার কিন্তু কিছু কিছু হয়েছিল, কিন্তু সেই সিজফায়ার বারবার ভঙ্গ করছে ইসরায়েল। এবং অ্যাডাম বয়েলারের সাথে কিন্তু হামাসের যে চুক্তি এবং যে কথা হয়েছে সেই অনুযায়ী হামাস 5 থেকে 10 বছরের দীর্ঘমেয়াদী সিজফায়ারের কিন্তু তারা একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু এখানে পরিষ্কার যে ইসরায়েলের শান্তির প্রতি কোনো আকর্ষণ নেই। ইসরায়েলের একমাত্র লক্ষ্য হলো যে গাজার জনসাধারণকে গাজা থেকে সরিয়ে দিয়ে কমপ্লিট একটা এথনিক ক্লিনজিং করা, এবং এর মাধ্যমে পরবর্তীতে তাদের সামনে এখন দুটা বাধা, পুরাপুরি গ্রেটার ইসরায়েল গঠন করা, যেটা তাদের জায়নিস্ট পরিকল্পনার একটা বড় অংশ। সেটা হলো যে এই গাজা স্ট্রিপটাকে দখল করা এবং ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্স করা। সো তারা গাজা স্ট্রিপটাকে যদি দখল করতে পারে, তারপরে তাদের ওয়েস্ট ব্যাংক অ্যানেক্স করার ক্ষেত্রে আর কোনো বাধাই থাকবে না, এবং মুসলমানদের যেই পুণ্যভূমি যেটা বাইতুল মুকাদ্দাস, সেটার অস্তিত্বও কিন্তু একটা সংকটের মুখে পড়বে। সো এই কারণে সৌদি আরব এবং ইউএই প্রকাশ্যে কিছু হয়তো বলবে না, কিন্তু তাদের তাদের ইন্টেনশনের ব্যাপারে আমার খুব একটা আস্থা নেই। বাট এখানে কাতারের বিভিন্ন প্রচেষ্টা আমাকে বলে যে ডেফিনেটলি তারা ডোনাল্ড ট্রাম্পকে অলমোস্ট এখন কিনে ফেলেছেন $400 বিলিয়ন জেট গিফট করে। সুতরাং কাতারের একটা বড় লেভারেজ আছে, এবং আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সিয়াল স্টাইলটা দেখি, যেটা রশিদ ভাই খুব সুন্দর করে বললেন যে ইটস এ ট্রানজাকশনাল রিলেশনশিপ। তিনি সবার সাথে তার কোনো আইডিওলজিক্যাল কোনো অবস্থান আসলে নেই। যারা তার সাথে ব্যবসা বাণিজ্যের সুবিধা দিবে, যারা তাকে ক্যাম্পেইন ফাইন্যান্স করবে, তার সাথেই ডোনাল্ড ট্রাম্পের ভালো একটা সুবিধা থাকবে। সো এদিক থেকে কাতার, সৌদি আরবিয়া এবং ইউএই যদি সত্যিকার অর্থে তারা প্যালেস্টাইনের জনগণের ব্যাপারে যদি তাদের কোনো সিম্প্যাথি থাকতো, আমরা কিন্তু এটা দেখতাম না। কারণ ইসরায়েল যত লাফালাফি করুক না কেন, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের একদিন সার্ভাইভ করা সম্ভব না। সুতরাং এই যে তারা নতুন করে গ্রাউন্ড অপারেশন চালাচ্ছে এবং এর মাধ্যমে নতুন করে এইড ওয়ার্কারদেরকে খান ইউনিসে টার্গেট করা হচ্ছে, সেটা আমাকে বলে যে ইউএই এবং সৌদি আরব থেকে মিনিংফুল কোনো প্রেশার দেওয়া হয়নি। ওকে, আমরা একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে জানতে চাই। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হাস্ট, তিনি লিখেছেন, তিনি শিরোনাম করেছিলেন যে ইসরায়েল হয়তো জানে না তারা এর মধ্যে যুদ্ধে হেরে গেছে। আমরা হেরে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না, কিন্তু হেরে যাওয়ার কারণ হিসেবে কূটনীতিতে 3টি বিষয় তিনি উল্লেখ করেছেন। যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মিডল ইস্ট সফরের সময়টাতে বলছেন যে ইয়েমেনে হামলাটা বন্ধ হয়েছে, সিরিয়াকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনার কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে 3টি বিষয় নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে পাত্তা না দিয়ে তিনি তার স্টাইলে খেলছেন। আপনার কাছে কি মনে হয় যে এই সফর, অর্থাৎ মিডল ইস্টের এই সফরটা আসলে ইসরায়েলকে কিছুটা হলো ইঙ্গিত দিচ্ছে যে তিনি গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, ইসরায়েল থেকে যদি তেমন কিছু পাওয়া না যায় কিংবা ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা কম থাকে, এই বিষয়টাতে প্রেসিডেন্টের আগ্রহ কিছুটা হলেও কমে যেতে পারে? ধন্যবাদ এই প্রশ্নে। আমার মোটেই সেটা মনে হয় না। কারণ হচ্ছে যে দেখেন, ফিলিস্তিন, গাজা কিংবা ওয়েস্ট ব্যাংক দখল করাটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং এটাকে দখল করতেই হবে। একসময় এটাকে অ্যানেক্স, স্যার যেটা খুব ক্লিয়ারলি বললেন, গাজা দখল করে তারপরে ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্স করা হবে। এটা হচ্ছে বিগত 75 বছর না, তার আগে থেকেও একটা পরিকল্পনা। জায়নিজম সেটার জন্যই প্রতিষ্ঠিত, এবং জায়নিজমের কাজই হচ্ছে যে তাদের যে গ্রেটার ইসরায়েল, যেটা তাদের তাওরার মধ্যে লেখা আছে, সেই গ্রেটার ইসরায়েল যতটুকু পারে তারা আস্তে আস্তে হয়তো ভবিষ্যতের শক্তির বলে তারা আশপাশে জর্ডান কিংবা সাইনাই হয়তো তারা দখল করতে পারে, কারণ সেটাও তাদের ওই তাওরার গ্রেটার ইসরায়েলের মধ্যে তাদের পড়ে। আর কথা হচ্ছে যে ইসরায়েলের যে যুদ্ধটা করে, আসলে এটা ইসরায়েল কতখানি শক্তিশালী যুদ্ধ করার জন্য, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী যে আমেরিকার সাপোর্ট, পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার, অর্থনৈতিক দিয়ে বলিয়ান শক্তি, পুঁজিবাদের একমাত্র কেন্দ্রবিন্দু আমেরিকা পৃথিবীতে, যার সাথে আছে তার তো কপাল খুলবে। সুতরাং ইসরায়েলের কপাল খুলছে, এটা খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আপনি যদি অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর দিকে দেখেন, এই কান্ট্রিগুলোর মধ্যে আসলে কি দেখি আমরা? এই কান্ট্রিগুলোর মধ্যে কোনো একটাতে যেমন সবচেয়ে বেশি কথা বলে আপনি বললেন যেমন টার্কির মধ্যে গণতন্ত্র আছে, কারণ টার্কি হচ্ছে গণতন্ত্রের জোরে জনগণের শক্তিতে কোনো এরদোগান কথা বলতে পারেন, কিন্তু মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলোর মধ্যে গণতন্ত্র নেই। এই যে মনে করেন যে কাতার কিংবা সৌদি আরবিয়া কিংবা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, এরা তো সবসময়
তাবেদারি করতে ব্যস্ত আমেরিকা, এরা তো সবসময় মলম দিতে ব্যস্ত সবসময়। তারা $400 মিলিয়ন প্লেন দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবে কিনা, কি দিয়ে খুশি করবে, তারা সবসময় অ্যাটেনশন রেজ করতে ব্যস্ত। কারণ হচ্ছে তারা নিজেরাই গণতান্ত্রিক রাষ্ট্র না, তারা ফ্যামিলি শাসিত রাষ্ট্র, তারা হচ্ছে মনার্কি অথরিটারিয়ান স্টেট হিসেবে তারা মিডল ইস্টের রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত। সেখানে নারী পুরুষের সমতার অধিকারের কথা যদি চিন্তা করেন, মানবাধিকারের কথা যদি চিন্তা করেন, এগুলো সম্পূর্ণভাবে ভুলর্জিত এই দেশগুলোর মধ্যে। সুতরাং এই দেশগুলো চায় যে, তারা জানে যে পৃথিবীতে পরাশক্তি, একমাত্র পরাশক্তি যদি আমেরিকা, যদি আমরা যদি তাবদাহ না হয়ে চলি বা গলগ্রাহ বা আমাদের যদি তাদের তোষামতি করে আমরা না চলি, তাহলে আমাদেরও রাষ্ট্র ক্ষমতা টিকা খুব কঠিন হয়ে যাবে। দেখেন, আপনার মনে পড়ে তুরস্কের একজন সাংবাদিক জামাল খাশোগি সম্ভবত, তাকে মানে সৌদি আরবের এই MBS তার লোক পাঠিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। এটা সবাই আমরা জানি, এগুলো সবকিছু নিউজ আপনারা জানেন না, আমরা জানি। কিন্তু তারপরে তার কি কোনো বিচার হয়েছে? আমেরিকান একজন সাংবাদিক এবার মারা পড়ে, তারপরে কিন্তু কোনো বিচার হয়নি। জো বাইডেন বরং এগুলোকে অ্যাভয়েড করে চলে গিয়েছেন। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান যদি আমরা এমপ্যাথেটিক্যালি যদি আমেরিকা কোনো চায়, তাহলে এই সমস্যার সমাধান যে কোনো সময় হওয়া সম্ভব। কিন্তু এমপ্যাথেটিক্যালি এটা ইউরোপ কিংবা আমেরিকা চায় না। কিছুদিন আগে ফ্রান্স তো বলছিল যে তারা ফিলিস্তিন রাষ্ট্র থেকে রিকগনাইজ করবে, সেখান থেকে তারাও পিছন দিকে চলে গেল। ইউরোপ আমেরিকা যদি একসাথে হয়, এবং যে ইউরোপ আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবিক ঝান্ডা তুলে পৃথিবীকে এক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে নিয়ে এসেছিল, যেখানে গণতন্ত্র আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য সব বিশ্বকে একত্রিত করার জায়গা একটা তৈরি করেছিল, একটা ক্ষেত্র তৈরি করেছিল, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি তারা এই জায়গাটার সমস্যার সমাধান যদি চায়, যেমন যেভাবে তারা সাদ্দাম হোসেনকে ছড়িয়েছে কিংবা গাদ্দাফিকে সরিয়েছে, কারণ হচ্ছে তারা অটোক্রেটিক গভর্নমেন্ট ছিল, কারণ হচ্ছে তারা জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করতো, জনগণের অধিকার দিত না। এই পারপাসটা যদি, এই অবজেক্টিভটা তারা যদি ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে যদি তারা ইউজ করে, তাহলে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ কিন্তু বন্ধ হতে সমস্যা, মানে এটা একটা ছোট্ট জায়গা, এটা সমস্যার সমাধান সম্ভব, এটা সম্ভব, এটা যে কোনো কমন সেন্স আলা মানুষই এটা বুঝতে পারে। কিন্তু আমরা জানি এর পিছনে কমন সেন্স কেন কাজ করছে না, আমরা জানি কেন এই সমস্যার সমাধান হচ্ছে না। সুতরাং এই সমস্যার সমাধান হবে না এখন। এটা আপনি ব্যাক এন্ড ফোর্থ অনেক কিছু দেখবেন, কারণ এখানে পিছন থেকে অনেক ডিল থাকে, ইসরায়েলের স্বার্থ থাকে, আমেরিকার স্বার্থ আছে, ওখানে খ্রিস্টান বিশ্বের একটা কেন্দ্রবিন্দু, ওখানে ইহুদিদের একটা কেন্দ্রবিন্দু আছে। সুতরাং ওইটা কাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, এটা আমরা খুবই ভালো বুঝি। সুতরাং এগুলো সমস্যার সমাধান এইভাবে হবে না। আপনি ব্যাক এন্ড ফোর্থ দেখবেন, যুদ্ধ দেখবেন, বিগত 75 বছর ধরে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধ দেখে আসছি। এই পর্যন্ত দেখেন 53,000 মানুষ সেখানে মারা গেছে। এই পর্যন্ত আজকেও খান ইউনিসে যে বোমা বর্ষণ করা হয়েছে, সেখানে প্রায় 700 জন মানুষ মারা গেছে, 313 জন না 14 জনের মানুষ আহত হয়েছে। হসপিটালকে আঘাত করা হচ্ছে যাতে হসপিটাল কর্মীরা ওখান থেকে চলে যায়। মানুষের মানে স্কুলে মানে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে যাতে স্কুল মানুষ না চলে বা ওখান থেকে মানুষ যেন চলে যায়। চারদিকে ব্লকেট করে দেওয়া হয়েছে। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আমরা ওখানে দেখছি। মানুষ না খেয়ে মরছে। আপনি দেখছেন এই বিভৎস শিশুদের যে আমরা ছবিগুলো দেখছি, যে তারা শুকিয়ে, তাদের মধ্যে শুধু হাড় দেখা যাচ্ছে, তারা স্টার্ভিং করে একদম সিস্টেমেটিক্যালি এই যে জেনোসাইড করা হচ্ছে, এটা বিশ্বে যদি আমরা রুখে না দাঁড়াই, বিশ্ব যদি না এগিয়ে আসে, তাহলে একটু ভবিষ্যতে কোনোদিন হয়তো পুতিন করবে, কোনোদিন হয়তো চায়না করবে। তখন কিন্তু এইসব লজিক দাঁড় হবে, এইসব প্রেসিডেন্ট হিসেবে দাঁড় হবে। তখন কিন্তু আমাদের মুখের ভাষা থাকবে না, আমাদের তখন নীরবতাই পালন করতে হবে, শুধু চেয়ে চেয়ে দেখতে হবে, আমাদের করার কিছুই থাকবে না। জি, প্রফেসর নাকিবুর রহমান, যেটি বলছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, যে আমেরিকা ইউরোপ চাইলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কিন্তু একটা জায়গায় আমেরিকা ইউরোপ একসঙ্গে চেয়েও পারছে না, সেটি হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়টি। এবং ধীরে ধীরে বিষয়গুলো এমন হচ্ছে যে আমরা দেখছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক সময় তিনি ঠিক বুঝতে পারছেন না পুতিন কি তাকে নিয়ে খেলছেন কিনা। কারণ পুতিন চাইলে এটি সম্ভব, কিন্তু নানা ঘোর পেছে পুতিন নিজে সরাসরি আলোচনার কথা বলেও তিনি ইস্তাম্বুলে গেলেন না। এমন সব কর্মকর্তাদেরকে পাঠালেন যাদের সঙ্গে আলোচনার হওয়া না হওয়া অনেকটাই একই রকম বিষয়, অথচ সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যেতে প্রস্তুত ছিলেন। সবকিছু মিলে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, তিনি ডোনাল্ড ট্রাম্প তারপরও উদ্যোগ নিচ্ছেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন, জেলেনস্কির সঙ্গে কথা বলবেন সরাসরি, তিনি চেষ্টা অব্যাহত রাখছেন। তার এই চেষ্টাটা পুতিন যদি অ্যাপ্রিসিয়েট না করে, কিংবা পুতিন যদি শেষ পর্যন্ত তাকে নিয়েও খেলে, তাহলে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? অর্থাৎ আমেরিকাকে নিয়েও যদি পুতিন মনে করে যে না, মানলাম না, এইসব ট্রাম্প আমাদেরকে ফোন দিল, আমরা খুব একটা পাত্তা দিলাম না, আমি আমার মতোই চলবো। খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে যদি আমি শুরু করি, যে আপনি বলছেন যে আমেরিকা এবং ইউরোপ চাইছে কিন্তু থামাতে পারছে না। সো এখানে আমার মনে হয় যে আমেরিকা কি চাইছে কিনা এই বিষয়টা এখনো স্পষ্ট না। ইউরোপ ডেফিনেটলি বন্ধ করতে চাইছে, কারণ ইউরোপের জন্য এটা একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হবে। যদি কোনোভাবে রাশিয়া যদি পুরা ইউক্রেন দখল করে ফেলতে পারে, তখন পোল্যান্ড সহ অন্যান্য
পূর্ব ইউরোপের দেশগুলা একটা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়ে যাবে। সো এখানে ইউক্রেন তো একই অবস্থা, যে রাশিয়া ইউক্রেনের উপরে যে আক্রমণ করেছে, এখানে আমেরিকার এইড এবং আমেরিকার অস্ত্র ছাড়া ইউক্রেনের সার্ভাইভ করার কোনো উপায় নেই। এবং আমরা দেখেছি যে আপনি যেটা বললেন যে পুটিন কি ট্রাম্পকে নিয়ে খেলছে কিনা, কারণ দীর্ঘদিন ধরেই পুটিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা একটু রহস্যে ঘেরা। ডোনাল্ড ট্রাম্প যে কোনো বিশ্ব নেতা তাকে যদি কোনো ধরনের ডিসরেসপেক্ট করে, তখন আমরা দেখি যে হি গোজ অল ইন টার্মস অফ এম্বারেসিং অ্যান্ড ইনসাল্টিং দ্যাট পারসন। ট্রাম্পের নিজের দলের লোকজন, তার নিজের স্টাফকেও তিনি হেয় প্রতিপন্ন করতে পিছপা হন না। কিন্তু সেখানে আমরা শুধুমাত্র একটা এক্সেপশন দেখি, যে পুটিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত, আমি যদি ভুল না বলি, কোনো নেগেটিভ কোনো কমেন্ট করেছেন আমি দেখিনি। বরং সবসময় তিনি পুটিনকে স্ট্রং ম্যান, রাশিয়ার একেবারে অবিসংবাদিত নেতা, এভাবে তিনি অ্যাড্রেস করেন। যদি অন্য কোনো রাষ্ট্রপ্রধান যদি এরকম ভাবে ডোনাল্ড ট্রাম্পকে স্কেডিউল মিটিং থেকে ব্যাক আউট করতেন, তখন আমরা দেখতাম ডোনাল্ড ট্রাম্পের সিরিজ অফ টুইট তার বিরুদ্ধে। কিন্তু পুটিনের ব্যাপারে কিন্তু তিনি কোনো কথাই বলেননি। এবং আমরা দেখছি যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে রাশিয়া সেই যখন থেকে তারা ইউক্রেন আক্রমণ করা শুরু করেছে, তখন থেকে আজকে পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ড্রোন আক্রমণ করেছে। তারা 2273টি ড্রোন তারা কিভ রিজিয়নে তারা আক্রমণ করেছে। এর মধ্যে 128টা ড্রোন কিন্তু ইন্টারসেপ্ট করা সম্ভব হয়নি, 88টা ড্রোন ইন্টারসেপ্ট করা হয়েছে, এবং 128টা ড্রোন কিন্তু দে ওয়েন্ট অ্যাস্ট্রে। যদিও হতাহতের সংখ্যা খুব বেশি হয়নি, মাত্র একজন নিহত হয়েছে, কিন্তু এই বিষয়টা কিন্তু অ্যালার্ম, যে এতগুলা ড্রোন, 273টা ড্রোনের আক্রমণ, এটা কিন্তু সোজা বিষয় না। সো ক্লিয়ারলি আমেরিকার এফোর্টকে আন্ডারমাইন করছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইউক্রেনের সাথে আমেরিকার যেই খনিজ সম্পদ মিনারেল ট্রিটি হয়েছে, এটার ব্যাপারেও তাদের রাশিয়ার হয়তো কিছু আপত্তি আছে। এবং এই চুক্তিটা, যেটা সিজ ফায়ারের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এটা ইউক্রেনের জন্য খুবই অপমানকর, যে যে সমস্ত রিজিয়ন রাশিয়া অলরেডি টেক ওভার করেছে, সেই রিজিয়নগুলো ফেরত দেওয়া হবে না। ক্রিমিয়াকে অ্যানেক্সেশনটাকে স্বীকৃতি দেওয়া হবে। তারপরে নেটোর মেম্বারশিপ পার্মানেন্টলি সিক করবে না, এই ধরনের একটা কমিটমেন্ট ইউক্রেন থেকে। সো ইউক্রেনের জন্য এটা খুবই অবমাননাকর, কিন্তু ইউক্রেনের কিছু করার নাই, কারণ যদি আমেরিকা থেকে অর্থ সাহায্য, এইড এবং অস্ত্র না দেওয়া হয়, তাহলে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছিলেন যে পুরো আমেরিকা ইউক্রেন যে দখল করে ফেলছে না, এটাই তো বড় ছাড়। এখানে আশা করা হচ্ছিল যে রাশিয়া প্রিটি মাচ তারা যে উদ্দেশ্যে যুদ্ধটা করেছিলেন, মানে পুরোপুরি ইউক্রেন দখল করা ছাড়া তার পুরোটাই তারা অ্যাচিভ করেছে। মনে হচ্ছে তারা আরো অনেক বড় কিছু চায়। হয়তো তারা চায় যে জেলেনস্কিকে রিমুভ করা, অন্য কোনো রাশিয়ার সিম্পাথাইজ একটা পুতুল সরকার ইউক্রেনে থাকবে, আমি জানি না এরকম কোনো মানে তাদের আরো কিছু ভিতরে ইচ্ছে থাকতে পারে। অর্থাৎ তারা এখনই হয়তো শান্তি আলোচনা করতে, চুক্তিটা করতে চাচ্ছে না, তারা চাচ্ছে আরো কিছু জিনিস আদায় করে নিয়ে তারপর হয়তো থামতে। তাই কি আমারও এটাই মনে হচ্ছে। এবং এখানে ডোনাল্ড ট্রাম্পের উপরে পুটিনের যে কর্তৃত্ব এবং লেভারেজ, যেগুলার কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি সেই স্টিল ডসিয়ে থেকে, সেটা সত্যি কি কিংবা মিথ্যা, এটা কিন্তু আমরা এখনো কেউ জানি না। কিন্তু পুটিনের আচার আচরণে কিন্তু সেই আশঙ্কাগুলা আস্তে আস্তে সত্যে পরিণত হচ্ছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে খুব ছোট্ট করে এই বিষয়টি জানতে চাই। সেটা হলো যে আপনার কাছে কি মনে হচ্ছে যে পুতিন এখনই থামবেন না, পুতিন এখনই শান্তি আলোচনা চালিয়ে শান্তি চুক্তি করবেন না, যুদ্ধবিরতি করবেন না, তার আসলে আরো কিছু জিনিস চাওয়ার আছে, সেগুলো আদায় করার পরে তারপর তিনি তার ইচ্ছে মতো তার সময় সুযোগ বুঝে তিনি যুদ্ধবিরতি করবেন? ডেফিনেটলি। দেখেন, পুটিন কে ছিল? পুটিন কিন্তু তার কেজিবির একজন প্রধান ছিল, তাই না? তার গোয়েন্দা, সে কিন্তু গোয়েন্দা সংস্থা থেকে এসে রাজনীতি করে আসছে, রাজনীতি খুব ভালো সে বোঝে। যদিও আমেরিকার মতো সমান সমান প্রতিপক্ষ এই মুহূর্তে রাশিয়া না, কিন্তু
তাদের রাজনীতি, পুতিনের রাজনীতি কিন্তু খুবই সূক্ষ্ম। এবং ডোনাল্ড ট্রাম্প, দেখেন ডোনাল্ড ট্রাম্প কোন পয়েন্ট অফ ভিউতে ইউক্রেনকে দেখেন। সুতরাং দেখেন জুয়েল ভাই, আপনি একজন সাংবাদিক মানুষ, পৃথিবীতে কোনো ঘটনা ঘটতে আপনি সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি যদি পৃথিবীতে কোনো কিছু দেখি তাহলে আমি ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে দেখবো। যে রাজনীতিবিদ সে কিন্তু রাজনীতির দৃষ্টিভঙ্গিতে দেখবে। ডোনাল্ড ট্রাম্প সেখানে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে এসে একটা যে কোনো জায়গার যে ইনস্টেবিলিটি বা যে ডিস্টেবিলাইজেশন, সেটাকে সে সেভাবে করে দেখে। দেখেন আপনি ইউক্রেনের সাথে এই যে মিনারেল নিয়ে যে চুক্তিটা হলো, দেখেন আগে চুক্তি হওয়া কি দরকার ছিল, যাতে মানুষের হত্যা বন্ধ হয়, ব্লাডশেড বন্ধ হয়, তাই না? তা না হয়ে কিন্তু আগে বাণিজ্যিক চুক্তি হলো। এখন মানুষ মারার চুক্তি কবে হবে বন্ধ, মানুষ মারা বন্ধ হওয়ার চুক্তি কবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় যে পুতিন অবশ্যই এখানে টাইম বাই করছে। ইউরোপ কিন্তু, যেটা স্যার বললেন, যে ইউরোপ কিন্তু সিগনিফিকেন্টলি চায় যে এই সমস্যাটার সমাধান হোক। দুই পক্ষ সবাই মিলে ইউরোপ সহ বসে, আমেরিকার নেতৃত্বে বসে একটা সমাধান বের করুক। এখন কথা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সেটা কতটুকু চায়। আমার কাছে যেটা মনে হয়, আপনার মনে আছে প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হন তখন নর্থ কোরিয়াতে গিয়েছিলেন, তিনি নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে উনি খুব প্রশংসা করছিলেন। আমরা কিন্তু কখনো ডিক্টেটরকে প্রশংসা করি না, কিন্তু ডিক্টেটরের কাছে গিয়ে ডিক্টেটরকে আমরা প্রশংসা করি, এটা কিন্তু রেয়ার ঘটনা। ডোনাল্ড ট্রাম্প যেটা চায়, তিনি সবসময় লাইমলাইটে থাকতে চান, তিনি সবসময় মিডিয়াতে থাকতে চান, তিনি সবসময় কথা বলতে চান, তিনি সারা পৃথিবীর ফোকাস নিজের দিকে রাখতে চান। কিন্তু বাস্তবিক অর্থে কোনো সমস্যার সমাধানের জন্য যে রাজনৈতিকভাবে প্রজ্ঞা প্রতিপন্ন হতে হবে বা প্রজ্ঞাশীল হতে হবে, এবং সেখানে ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে, আমার কাছে মনে হয় না এগুলোর দিক দিয়ে উনি খুব বেশি প্রোঅ্যাক্টিভ বা খুব বেশি জ্ঞানী বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এই সমস্যাটা আরো দীর্ঘস্থায়ী হবে, এখানে দুই পক্ষই দুর্বল হবে। সেখানে গিয়ে একটা সময় হয়তো আমেরিকার প্রতিপক্ষ শক্তিশালী দেশ হিসেবে তার যেটুকু স্বার্থ ওখান থেকে হাসিল করার, পৃথিবীর পুঁজিবাদের সবাই স্বার্থ হাসিল করে, সুতরাং আমরা আমেরিকাও সেখানে স্বার্থ হাসিল করতেই যাবে একটা সময়। জি, প্রফেসর নাকিবুর রহমান, বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই অল্প করে, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নেই, 2 মিনিট আমরা আলোচনা করব। সেটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকার কথা, সেগুলো দিনে দিনে কেমন যেন বিতর্ক তৈরি হচ্ছে অনেকগুলো বিষয় নিয়েই। আমি খুব ছোট্ট করে আপনার কাছে স্পেসিফিক একটা বিষয় 2 মিনিট একটু জানি। সেটা হলো বিএনপি অভিযোগ করছে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আচরণ করছে না। আপনার কাছে দূরে বসে, দূর থেকে কি এমনটি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি যেমনটি অভিযোগ করছে তেমনটাই নিরপেক্ষ নয়? না, আমি এভাবে মনে করি না। যে ডেফিনেটলি দীর্ঘদিনের দীর্ঘ, আমরা যদি সেই 2006 সাল 28শে অক্টোবর, যেদিন বাংলাদেশের গণতন্ত্রের শেষ দিন ছিল, সেদিন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখি যে এই দীর্ঘ 2024 সালের 5ই আগস্ট, সো দীর্ঘ অলমোস্ট 17-18 বছরের এই সময়টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা কিন্তু শুরু হয়েছিল 1991 সালে। তার আগ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ে গণতন্ত্রের স্বাদ কিন্তু উপভোগ করতে পারেনি। স্বৈরাচারী এরশাদের পতনের পরে গণতন্ত্র নতুনভাবে যাত্রা যেটা শুরু করেছিল, এই যাত্রাটাও খুব স্মুথ যে ছিল সেটা না। বিভিন্ন রকম প্রতিকূলতা তার পার হয়েও অ্যাটলিস্ট রাজনীতির পালাবদল হচ্ছিল, সরকারের পরিবর্তন হচ্ছিল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং 3টা খুব সুন্দর নির্বাচন জাতি দেখেছিল। কিন্তু সেটা 2006 সালে সেটার যে ব্যত্যয় ঘটেছিল, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে গণতান্ত্রিক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সো সেই ধ্বংসের স্তূপ থেকে কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিনি যে দায়িত্ব পালন করা শুরু করেছেন, সেটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব স্টেক হোল্ডারদের যেভাবে সহযোগিতা করা দরকার ছিল, আমরা কিন্তু সেই সহযোগিতাটা দেখছি না। সো বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে বিএনপির যেরকম সহযোগিতা করা উচিত ছিল, আমার মনে হয় যে সেটা কিন্তু একটু অ্যাবসেন্ট। ডেফিনেটলি চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৃণমূলের উপরে বিএনপির কন্ট্রোলটা খুব নেককারজনকভাবে আমরা দেখছি যে বিএনপির দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে উইথ অল দ্য গুড ইন্টেনশন তারা চেষ্টা করছেন। আই হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, যে বিএনপির নেতৃবৃন্দ অনেক চেষ্টা করছেন, কিন্তু তৃণমূলের উপরে কিন্তু সেই কন্ট্রোলটা তারা রাখতে পারছেন না বিভিন্ন কারণে। প্রচুর তাদের নেতা কর্মীদেরকে বহিষ্কার করতে হচ্ছে। সো এই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, এই দুর্বৃত্তায়ন কিন্তু অন্য অন্য দলগুলোর মধ্যেও ট্রান্সমিট করেছে, যার কারণে এই কেয়ারটেকার সরকার, এই ইন্টারিম সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হচ্ছে। এবং ডেফিনেটলি নিরপেক্ষতা হলো খুব আপেক্ষিক একটা বিষয়। একজনের কাছে যেটা নিরপেক্ষ আর একজনের কাছে সেটা নিরপেক্ষ না।
এগেন আমি বলছি না যে ইন্টারিম সরকার যে কাজগুলা করছেন সবগুলাই ভালো করছেন। ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার ইনএডুকেসি, দে হ্যাভ দেয়ার ইনএফিসিয়েন্সি, কিন্তু তারপরও আমি সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলবো যে আমরা যদি অধৈর্য হয়ে পড়ি তাহলে এটাতে লাভের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। ডেফিনেটলি একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেই নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু মিনিমাম এই যে ছাড় দেয়া, প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ কথা সব বললেন পক্ষের মধ্যে একটা তাদের আপোষ ছাড় সেই তাদের বিষয়গুলো কিছু থাকতে সংস্কার হবে। হওয়া দরকার। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এই ইন্টারিম সরকারের যদি অবস্থানটা খুব দীর্ঘ হয় এটাও কিন্তু গণতন্ত্রের জন্য আশঙ্কাজনক। জি। সুতরাং নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচন খুব তাড়াতাড়ি হতে হবে। কিন্তু সেই নির্বাচন যদি একেবারেই কোনো রকম সংস্কার ছাড়া কোনো এই প্রতিষ্ঠানগুলা যেগুলো একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যেই যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটাও কিন্তু ডেলিভার করতে পারবে না যেটা জনগণ আশা করে। অর্থাৎ ফলাফল কিছু আসবে না, আবার সেই যদুর জায়গায় মধু, মধুর জায়গায় যদু, সে ধরনের বিষয়গুলো দাঁড়াবে হয়তো। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পার করেছে, 9 দিন কিংবা 90 দিন পরে আলোচনাটা করলে হয়তো মনে হতো যে তাদেরকে সময় দেওয়া দরকার। 9 মাস খুব একটা কম সময়ও নয়। এই সময়টার মধ্যে তারা ঠিক কতটা নির্বাচনমুখী, কতটা সংস্কারমুখী, অর্থাৎ তাদের পারফরমেন্সকে আপনি ঠিক কত নাম্বার দেবেন? 2 মিনিটে শুনবো। আসলে স্যার যথার্থই বলেছেন যে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমি বলবো বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধারা যে সাম্য, সমতা এবং ন্যায় বিচার, মানবিক মর্যাদার যে সামনে রেখে যে যুদ্ধ করেছিলেন দেশকে স্বৈরাচার মুক্ত করতে, পশ্চিমা পাকিস্তানি মুক্ত করে এমন একটা গণতান্ত্রিক দেশ যেখানে জনগণ এই দেশের মালিকানা অনুভব করবে এবং জনগণ মনে করবে যে তার মালিকানা এই দেশের মধ্যে আছে, সেই দেশটা আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা দেখেছি প্রত্যেকটা সরকারি ক্ষমতায় এসে তারা নিজেদের পুঁজিবাদী স্বার্থকে, কায়েমি স্বার্থকে কায়েম করার জন্য বা বাস্তবায়ন করার জন্য তারা যেভাবে করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা দরকার সেভাবে করে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। বিগত 15-16 বছরে যে ইতিহাস আমরা দেখেছি তার প্রেক্ষিতে যে জুলাই আগস্টের বিপ্লবটা হলো, এটা কিন্তু একটা ন্যায্য বিপ্লব ছিল এবং এটা দরকার ছিল। আসলে এই বিপ্লবের মধ্যে স্পিরিটটা কি ছিল, আমরা চেয়েছিলাম কি, জনগণ কি চেয়েছিল? জনগণ তো মালিকানা চেয়েছিল। সেই মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি রাষ্ট্র হবে যেখানে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, জনগণ দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য পাবে, জনগণ যাতে আইনের শাসন পায়, কোর্টে গিয়ে যাতে ন্যায় বিচার পায়, পুলিশ প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে, তৃণমূল পর্যায়ে যেন সুবিচারটা পায়, এটাই তো জনগণ চেয়েছিল। এখন সেটাকে যদি আমরা সত্যি ধারণ করতে পারি তাহলে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এটা আসলে কাজটা কি? কাজটা হচ্ছে বেসিক কিছু সংস্কার করে দিয়ে, সব সংস্কার তাদের মাধ্যমে সম্ভব না, বেসিক কিছু সংস্কার করে দিয়ে যাতে মানুষের ওই যে একদম মালিকানার জায়গাটা তৈরি করে দিয়ে তারপর একটা ইলেকশনের দিকে অ্যাপ্রোচ করা। এখন কথা হচ্ছে একটা এই সংস্কারগুলো করা কি খুব দুর্বিষহ ব্যাপার, খুব কঠিন ব্যাপার না? জনগণের কিন্তু একমত এখানে আছে। সংস্কার কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে আপনি দেখেছেন যে বেশিরভাগ সংস্কারের সাথে কিন্তু সব দলগুলো মোটামুটি একমত হয়েছে। সুতরাং এটার উপর ভিত্তি করে এখন সামনে এগিয়ে যেতে হবে, যত তাড়াতাড়ি ইলেকশন দিয়ে নিজেদের দায় এড়িয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার না। ডক্টর নুরুল কবির খুব একটা ভালো কথা বলেছেন, আপনি হয়তো তার প্রথম আলোতে একটা সাক্ষাৎকার আপনি দেখেছেন, যে সরকার কিছু নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে যেটা কিন্তু এই সরকারের কাজ না। এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত সরকার না। যেমন ধরুন চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া বিদেশি কোনো কোম্পানির কাছে, কিংবা মায়ানমারকে যে আপনার শান্তি মানে করিডোর দেওয়া, এগুলো কিন্তু জাতীয় স্বার্থের নীতি নির্ধারণের বিষয়। এগুলো কিন্তু কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি নিতে পারে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হয় তাহলে সব রাজনৈতিক দলের মাধ্যমে তৈরি করা একটা জাতীয় ঐক্যমতের জায়গা তৈরি করে আপনাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, নাহলে তো এগুলো প্রশ্ন থেকে যাবে। এবং এগুলো প্রশ্ন যখন জনগণ করবে তখন আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি তো জনগণ দ্বারা নির্বাচিত সরকার না। এখন সরকার যেগুলো কাজ করছে আমরা কিছু এমন লক্ষণও দেখছি যে দেখেন যে আওয়ামী লীগকে যেভাবে করে তার কর্মকাণ্ড এগুলো নিষিদ্ধ করা হলো, নির্বাচন করবে, আচ্ছা ঠিক আছে, এটা যদি করা যদি উপযুক্ত মনে হয় তাহলে সেইভাবে করে ঐক্যমত তৈরি করে নেওয়াটা দরকার। এক দুই হচ্ছে যে ৭১-এর বিষয়টা এখনো অমীমাংসিত রয়ে গেছে। অনেকের অভিযোগ আছে যে এখন জামাত শিবির তারা ভিতরে ভিতরে বাংলাদেশের শক্তিশালী হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যে এমন উপদেষ্টা রয়েছে যে উপদেষ্টাদের আবার একটা রাজনৈতিক দল আছে, অর্থাৎ একসাথে সাথে তারা রাজনীতিও করছেন আবার সরকারের মধ্যেও থাকতেন। এই বিতর্কগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করার জন্য ন্যায্যতার ভিত্তিতে যা যা করা দরকার সেটা নেওয়াটাই হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া এবং উচিত। তাহলে তিনি জনগণের সমর্থন পাবেন এবং তাহলে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন সামনে তৈরি করতে পারবো। আর যদি বিভেদ বিভক্তি আমরা তৈরি করি তাহলে এটা কিন্তু আলটিমেটলি আবার একটা কেওয়াস তৈরি করতে পারে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আগামী রোববার আবারও দেখা হবে দর্শক, রাত 10টায় 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমাদের সঙ্গেই থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।